প্রিয় শিক্ষার্থীরা, চাপরাশিহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি বিষয় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের সাধারণ গণিতেও বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা আছে এবং উচ্চতর গণিতেও আছে, তবে সে আলোচনায় অনেক বাড়তি কিছু আছে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। তো বীজগাণিতিক রাশির শুরুতেই আমি যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে চলক, ধ্রুবক এবং বহুপদী বা বহুপদী রাশি সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আমাদেরকে বুঝতে হবে চলক সম্পর্কে। আমি বোর্ডে আমার বোঝানোর সুবিধার জন্য চলকের সংজ্ঞাটা আমি লিখেছি, যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটে যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলা হয়। এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি একটু আন্ডারলাইন করি। অনির্ধারিত সদস্য, আমরা একটু লক্ষ্য করি, যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেট, অর্থাৎ একটা সেট থাকবে, সেট সম্পর্কে আমাদের ধারণা আছে। আমি একটা সেট কল্পনা করে নিই বোঝানোর সুবিধার জন্য। 1 2 3 আমি একটা সেট কল্পনা করে নিলাম, স্বাভাবিক সংখ্যার একটা সেট, এবং আমি লক্ষ্য করি যে আমি যে সেটটা কল্পনা করেছি সেখানে একাধিক সদস্য আছে, অর্থাৎ একের অধিক সদস্য এখানে আছে। তাহলে যদি একটি প্রতীক, তাহলে আমি প্রথম প্রতীকটা ধরে নিই। আমি স্মল লেটার n একটা প্রতীক ধরে নিলাম। এই প্রতীকটা একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য, যে কোনো অনির্ধারিত সদস্য মানে আমার ইচ্ছে মতো আমি যদি মনে করি যে এখান থেকে একটা সদস্য নিব, সেটা 3, তাতে কোনো সমস্যা নাই। কেউ যদি মনে করে যে না আমি n সমান 11 লিখব, তাতেও কোনো সমস্যা নাই, কারণ এই সেটের মধ্যে 11 একটা উপাদান। তাহলে এটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়নি, আমি আমার ইচ্ছা মতো লিখেছি, সেজন্য বলা হয়েছে অনির্ধারিত সদস্য। অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলা হবে, অর্থাৎ তাহলে n কে আমরা কি বলবো? চলক বলবো। আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। যদি কোনো প্রতীক বা একটি প্রতীক আমি ধরে নিলাম সেটা স্মল লেটার n, সে যদি কোনো সংখ্যা সেট, অর্থাৎ এমন একটা সেট যার উপাদানগুলি সংখ্যা এবং যার মধ্যে একাধিক সদস্য আছে, একাধিক উপাদান আছে, এরকম কোনো সেটের কোনো সদস্য যদি প্রকাশ করে সে, এবং সেই সদস্যটা আমার ইচ্ছে মতো, আমাকে কেউ নির্দিষ্ট করে দেয় নাই, সেই সদস্যটা কি হবে আমি আমার ইচ্ছে মতো লিখতে পারবো, তাহলে এই প্রতীকটিকে চলক বলা হয়। সাধারণত বীজগণিতে আমরা x y z এই ধরনের রাশিগুলোকে আমরা চলক বলি, কারণ আমরা লক্ষ্য করি যে এই ধরনের রাশিগুলো আমরা এক একটা অঙ্কে এক এক ধরনের মান পাই। কোথাও x এর মান 2 হয়, কোথাও হাফ হয়, কোথাও 3 হয়, এরকম করে x এর মান হতে পারে। সেজন্য x y z কে সাধারণত আমরা চলক বলে থাকি। এরপরে ধ্রুবক। ধ্রুবক আমরা যদি চলকটা বুঝে থাকি, শুধুমাত্র একটা শব্দ পরিবর্তন করে দিলেই আমরা ধ্রুবকটা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? আমি যদি এভাবে শুরু করি, যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটে যে কোনো অনির্ধারিত সদস্য, এই শব্দটা ব্যবহার না করে যদি আমি বলি হচ্ছে নির্ধারিত সদস্য, অর্থাৎ পূর্ব নির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে চলক বলা হয়। তাহলে এই ক্ষেত্রে যে সদস্যকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে সেটাই আমি লিখতে হবে, অন্য কিছু যদি আমি লিখি সেটা হবে না, তাহলে সেটা ধ্রুবক হবে না। আচ্ছা, এখন আমি লিখলাম c, একাধিক সদস্য, প্রতীকটা হচ্ছে আমি c দিয়ে প্রকাশ করলাম, এবং এই একাধিক সদস্য বিশিষ্ট সংখ্যা সেট থেকে একটা সংখ্যা আমি নিলাম, 3 × 10⁸। এটা যদি আমি নিয়ে থাকি, তাহলে এই 3 × 10⁸ রাশিটাও কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে আছে, কিন্তু আমি 3 × 10⁸ কেন নিয়েছি? কারণ আমি শূন্যস্থানে আলোর ব্যাগ লিখেছি। শূন্যস্থানে আলোর ব্যাগ যখন আমি লিখব, সেটাকে c দিয়ে প্রকাশ করে, এবং সেটা আমি আমার ইচ্ছে মতো লিখতে পারবো না। আমি এখানে শুধু 3 লিখতে পারবো না, আমি এখানে শুধু 2 লিখতে পারবো না, আমি শুধু 10 লিখতে পারবো না। কি লিখতে হবে? 3 × 10⁸। কারণ পদার্থবিজ্ঞান এটা প্রমাণিত যে শূন্যস্থানে আলোর ব্যাগ হচ্ছে এটা, তাহলে সেটা নির্ধারিত, পদার্থবিজ্ঞান আমাকে নির্ধারণ করে দিয়েছে, আমাকে এটাই লিখতে হবে। তাহলে এই c কে আমি তাহলে কি বলবো? ধ্রুবক বলবো। আশা করি আমরা চলক এবং ধ্রুবক বুঝতে পেরেছি। তাহলে শুধুমাত্র সংজ্ঞাটা দেওয়ার সময় আমরা কি বলবো? যে যে কোনো নির্ধারিত সদস্য, তাহলে সংখ্যা সেটের যে কোনো না দিয়ে আমরা বলবো কোনো নির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে ধ্রুবক বলা হবে। আমি আরেকবার বলি, চলকের ক্ষেত্রে আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় না, কিন্তু ধ্রুবকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটা সংখ্যাকে আমি লিখি, অর্থাৎ সেটা নির্ধারিত, সেজন্য সেটা ধ্রুবক হয়। আশা করি আমরা চলক এবং ধ্রুবক বুঝতে পেরেছি। এরপরে আমি
বহুপদী নিয়ে আলোচনা করব। বহুপদীর ক্ষেত্রে আমাদের বইতে প্রথম যে কথাটা বলা আছে সেটা হচ্ছে বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। যখনই বিশেষ ধরন বলা হয় তাহলে নিশ্চয়ই আমাদেরকে বুঝতে হবে এখানে কোনো শর্ত আছে, কোনো ধরন আছে, তবেই আমি তাকে বহুপদী বলবো। যাকে তাকে আমি বহুপদী বলতে পারবো না। বহুপদী শব্দটার মধ্যে প্রথম যে কথাটা আমাদের বুঝতে সমস্যা হয় সেটা হচ্ছে বহুপদীতে আমরা ধারণা করি সম্ভবত বহু পদ থাকবে, একের অধিক পদ থাকবে। কথাটা ঠিক না। আমরা দেখি কি বলে বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি, সেই ধরনটাকে আমি ধরনটাই নিচে লিখেছি, বলেছে এটাতে এক বা একাধিক পদ থাকবে। তার মানে আমি বহুপদী বলছি, কিন্তু শর্ত বলছে আমাকে এখানে একটা পদ হইতে পারে, একটা পদ দিয়েও বহুপদী লেখা যায়, আবার একাধিক পদও থাকে। এখন আমার প্রশ্ন হলো পদগুলি কি রকম? বলা হচ্ছে পদগুলি এক বা একাধিক চলকের অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল। কথাটা একটু কঠিন, আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। পদগুলো হবে এক বা একাধিক চলক, অর্থাৎ বহুপদীতে একটা চলকও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, এবং চলকের পূর্ণসংখ্যিক ঘাত, অর্থাৎ যে চলক থাকবে, চলকের যে পাওয়ার থাকবে, সেই পাওয়ারটা কি হবে? বলছো অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত। মানে দুইটা বৈশিষ্ট্য, এটা অঋণাত্মক হতে পারে এবং অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এখন অঋণাত্মক কি আমরা জানি, শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলো যদি আমি লিখতে থাকি এদেরকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। তার মানে বহুপদীর যে পাওয়ার, বহুপদীর যে ঘাত বা পাওয়ার বা শক্তি, সেটা কি হইতে পারবে? শূন্য হইতে পারবে এবং অবশ্যই অঋণাত্মক সংখ্যা হবে। শূন্য সহ অঋণাত্মক সংখ্যা, আর কোনো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ থাকতে পারবে না। অর্থাৎ আমার যে পাওয়ার সে কখনো দশমিক সংখ্যা হইতে পারবে না, এরকম কোনো দশমিক সংখ্যা হইতে পারবে না, কোনো ভগ্নাংশ হইতে পারবে না, কোনো ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। তাহলে হতে পারবে কি কি? শূন্য হতে পারবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। এবং ধ্রুবকের গুণফল, অর্থাৎ এখানে একটা পাশে ধ্রুবক গুণাকারে থাকতে পারে। আচ্ছা, আমি বোঝানোর জন্য তাহলে বহুপদীর প্রত্যেকটা পদের কথা বলেছে। আমি একটা পদ cx⁴p কল্পনা করি, আমাদের বইতে ঠিক এভাবেই দেয়া আছে। পদগুলো cx⁴p আকারের হয়, অর্থাৎ বহুপদীতে একটা পদ থাকুক, দুইটা পদ থাকুক, অনেকগুলো পদ থাকুক, কিন্তু প্রত্যেকটা পদ cx⁴p আকারের হবে। এবার আমি আসি c এর পরিচয় কি? c বলেছে এই যে ধ্রুবকের গুণফল, c হচ্ছে সেই ধ্রুবকটা, অর্থাৎ c x বর্জিত নির্দিষ্ট সংখ্যা। x তো আছেই আলাদা করে, c এর মধ্যে আর কোনো x আমরা কল্পনা করব না। c হচ্ছে সম্পূর্ণ x বর্জিত নির্দিষ্ট সংখ্যা, যেটাকে আমরা ধ্রুবক বলতে পারি। c শূন্য হতে পারে, খুব ইম্পর্টেন্ট কথা, c শূন্য হতে পারে। p এর পরিচয় আমি কি বলেছি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি কি হতে পারবে না? ঋণাত্মক হতে পারবে না, অপূর্ণ কোনো সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ হতে পারবে না। হাফ আর 0.5 একই কথা, তার মানে সেটাও দশমিক সংখ্যা। তো সো এই বিষয়গুলো হতে পারবে না। তার মানে বহুপদী প্রত্যেকটা পদের মাত্রা বা ঘাত সবসময় কি হবে? অঋণাত্মক হবে এবং পূর্ণ সংখ্যা হবে। এবার একটু আমি আলোচনা করি। আমি একটা বহুপদী লিখি, আমি লিখলাম ax² + bx + c। প্রথম প্রশ্ন হচ্ছে এটা কি বহুপদী কিনা? এটা বহুপদী কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে চলক আছে, চলকের ঘাতগুলো কি। আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম পদটাতে এখানে তিনটা পদ আছে এই বহুপদীতে। প্রত্যেকটা পদ, শর্ত ছিল বহুপদীর প্রত্যেকটা পদ cx⁴p আকারের হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে c এর পরিচয় কি প্রথম পদে? সেটা হচ্ছে a। c একটা ধ্রুবক, a একটা ধ্রুবক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ঘাতটা যদি একটু লক্ষ্য করি, ঘাত হচ্ছে 2। তাহলে বহুপদীর ঘাতের কি শর্ত ছিল? ঘাতের শর্ত ছিল অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 2 অবশ্যই অঋণাত্মক সংখ্যা এবং অবশ্যই পূর্ণ সংখ্যা। সো প্রথম পদটা এই শর্ত মেনে চলে। এবার আসি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদেও একই ঘটনা, b হচ্ছে ধ্রুবক, b এর শর্ত সে মানে, অর্থাৎ c এর পরিচয় সে মেনে চলে, আর x এর যে পাওয়ার সেটা হচ্ছে 1 এবং 1 অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো দ্বিতীয় পদটা বহুপদীর শর্ত মানে। তৃতীয় পদের বেলায় আসি, শুধু c আছে। এটাকে যদি আমি লিখি শুধু c, এটাকে আমি লিখতে পারি cx⁴0। তাহলে সে কি শর্ত মেনে চলে? আমরা একটু দেখি। পাওয়ার কত? 0। কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অঋণাত্মক সংখ্যার মধ্যে শূন্য হতে পারে। সো এটাকে আমরা একটা বহুপদী বলবো। এখন তাহলে বহুপদী নয় কেমন? আমি যদি একটা বহুপদী এভাবে লিখি ax² + bx⁴ - 1 + c,
আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে একটা পদ, তিনটা পদের মধ্যে একটা পদ বহুপদীর শর্ত মেনে চলে না। কেন চলে না? কারণ বহুপদীতে চলকের ঘাত কখনোই ঋণাত্মক কিংবা ভগ্নাংশ কিংবা দশমিক সংখ্যা হতে পারবে না, সেজন্য এই পদটাকে আমরা বহুপদী বলবো না। তাহলে আশা করি আমরা এতক্ষণে বহুপদী রাশিগুলো আমরা চিনতে পারবো বা আমরা বুঝেছি যে বহুপদী কোন রাশিগুলোকে বলা হবে। এরপরে আসি বহুপদীর প্রকারভেদ কেমন। চলকের ভিত্তিতে আমাদের বইতে তিন ধরনের বহুপদীর কথা বলেছে। একটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক বিশিষ্ট বহুপদী। আমি যদি এক চলক বিশিষ্ট বহুপদীর কথা বলি, cx⁴p একটা এক চলক বিশিষ্ট বহুপদী। আমি যদি দুই চলক বিশিষ্ট বহুপদীর কথা লিখি, cx⁴p y⁴q, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী। আমি যদি আরেকটা বহুপদী লিখি, cx⁴p y⁴q z⁴r, এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী। অর্থাৎ এক চলক বিশিষ্ট বহুপদীর প্রত্যেকটা পদের এই আকারের হবে, প্রত্যেকটা পদ। দুই চলক বিশিষ্ট বহুপদীর প্রত্যেকটা পদ এই আকারের হবে, তিন চলক বিশিষ্ট বহুপদীর প্রত্যেকটা পদ এই আকারের হবে। আশা করি বুঝতে পেরেছি। এবং যে ঘাত p q r প্রত্যেকে অবশ্যই এই শর্তটা মেনে চলবে, সে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা এক চলক বিশিষ্ট বহুপদী নিয়ে কথা বলবো। এক চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী। শুরুতেই আমি বলেছি যে এক চলক বিশিষ্ট বহুপদী cx⁴p আকারের হবে, প্রত্যেকটা পদ cx⁴p আকারের হবে। এখন প্রশ্ন হচ্ছে c এর ক্ষেত্রে কি কি বিষয় আমরা মেনে চলবো। আমাদের c এর পরিচয় বলা আছে, c হচ্ছে ধ্রুবক। আমি বলেছি ধ্রুবকটা কি রকম, আরো নির্দিষ্ট করে বলেছি, সে x বর্জিত নির্দিষ্ট সংখ্যা, x বর্জিত নির্দিষ্ট সংখ্যা শূন্য হতে পারে। প্রশ্ন হচ্ছে c শূন্য হলে বিষয়টা কেমন হয়। তাহলে আমি একটা বহুপদী লিখি, ax² + c। আমি একটা বহুপদী লিখেছি, এখানে একটা পদ আমি বাদ দিয়ে লিখেছি। এই বহুপদীটা আসলে কি রকম ছিল, ax² + bx + c। এখন ax² + 0 * x + c আকারে যদি আমি লিখি, তার মানে আমি দেখলাম একে যদি আমি বহুপদী বলি, এটাকেও আমরা বহুপদী বলতে পারি। কেন? c যদি শূন্য হয় তাতে করে বহুপদীর শর্ত লঙ্ঘিত হয় না। c যদি শূন্য হয়, আমাকে বলছে c শূন্য হতে পারে, তাহলে c যদি শূন্য হয় ওই পদটা বহুপদীতে অনুল্লেখ থাকে, লিখতে হয় না। সেজন্যই আমরা x² এর পরে সরাসরি ধ্রুবক লিখেছি, এই যুক্ত পদটা লিখি নাই। তাহলে আমরা কি বললাম, যদি c শূন্য হয় তাহলে বহুপদীতে সেই পদটা অনুল্লেখ থাকে, সেটা লিখতে হয় না। এবার আসি, কেউ যদি আমাকে প্রশ্ন করে শুধু শূন্য দিয়ে বললো এটা কি বহুপদী। প্রথম কথা হচ্ছে আমরা বলেছি বহুপদী এক পদ বিশিষ্ট হতে পারে। এখন জিরো বহুপদী কিনা সেটা বলার জন্য আমাকে বলতে হবে যে এক চলক বিশিষ্ট বহুপদী তো প্রত্যেকটা পদই আকারের হয়, দেখি সেই আকারের হয় কিনা। আমি যদি এটাকে লিখি 0 * x⁴ x², ধরে নিলাম আমি x² লিখেছি, তাহলে তো এটা বহুপদীর শর্ত মানে। কিভাবে মানে, যেহেতু তার যে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সে বহুপদীর শর্ত মানে। c এর মান 0, c এর মান 0 হলে তখন সেটা কি হয়, c এর মান 0 হলে আমরা বলছি সেটা অনুল্লেখ থাকে যখন একাধিক পদ থাকে সেখানে, কিন্তু এখানে তো একটাই পদ, সো 0 তো আমাকে এখানে উল্লেখ করতে হবে। তো c তো 0 হতে পারে, বলেছে c শূন্য হতে পারে। তার মানে শুধু শূন্য সংখ্যাটাকেও আমরা কি বলবো, শুধু শূন্য সংখ্যাটাকেও আমরা বহুপদী বলবো। এবং অবশ্যই এই শূন্য সংখ্যাটির যখন আমি বহুপদী বলছি তাহলে এটার একটা নাম আছে, এটাকে শূন্য বহুপদী বলে। অর্থাৎ শূন্যকে কি বলা হবে, শূন্য বহুপদী বলা হবে। আচ্ছা, এরপরে এক চলকের বহুপদীর আদর্শ আকার কি। আমি একটা বহুপদী ax² + bx + c লিখেছি উদাহরণ দেওয়ার জন্য। কেউ তো চাইলে সেটাকে লিখতে পারে c + bx + ax², কেউ চাইলে লিখতে পারে bx + c + ax², যেভাবে ইচ্ছে সেভাবে লেখা যায়। তার মানে এক চলকের বহুপদী নিশ্চয়ই একটা আদর্শ আকার আছে। আমি আবারও বলি, আমরা কি শিখবো এখন, এক চলকের বহুপদীর আদর্শ আকার। এক চলকের বহুপদীর আদর্শ আকার, আদর্শ আকারটা কি, যদি কোনো বহুপদীকে আমি লিখলাম ax² + bx + c, আমি বলেছি এটাকে অনেকে অনেকভাবে লেখা যায়, কিন্তু আদর্শ আকারগুলো আমাকে এইভাবে লিখতে হবে। কেন? কারণ হচ্ছে আদর্শ আকারে নিতে হলে
যে চলক থাকে চলকের ঘাতের অধক্রমে সাজাতে হবে। আমি একটু লক্ষ্য করি, এই পদটিতে চলকের ঘাত কত 2, এই পদটাতে চলকের ঘাত কত 1, এই পদটাতে চলক নাই কিন্তু আমি চাইলে এভাবে লিখতে পারি, সো ঘাত কত 0। তাহলে আমি কিভাবে লিখেছি, ঘাত যেটা সবচেয়ে বড় সেটাকে আগে লিখেছি সেই পদটাকে, যেটাতে চলকের ঘাত তার চেয়ে ছোট সেটা পরে লিখেছি, তার চেয়ে ছোটটা আরো পরে লিখেছি, অর্থাৎ ঘাতের অধক্রমে বড় থেকে ছোট ক্রমে আমি সাজাবো, তাহলে বহুপদীটার আদর্শ আকার তৈরি হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আরেকটা বহুপদী যদি আমি লিখি -5x + 2x² + 3, এই বহুপদীটাকে যদি আমি আদর্শ আকারে লিখতে হয় তাহলে কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে 2x² - 5x + 3। তাহলে বহুপদীর আদর্শ আকার আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার বহুপদীর আদর্শ আকারে নেয়ার পর বহুপদীর সর্বোচ্চ মাত্রা যেটা থাকে বা সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটাকে আমরা বলবো মুখ্য পদ। এটাকে আমরা বলবো মুখ্য পদ। কেন? কারণ এটাতে চলকের পাওয়ার সর্বোচ্চ। আবারও বলি, বহুপদীটাকে আদর্শ আকারে লেখার পর চলকের যে সর্বোচ্চ ঘাত সেটাকে, চলকের যে সর্বোচ্চ ঘাত যে পদটাতে স্বাভাবিকভাবে প্রথমটাতেই হবে যেটা আমি আদর্শ আকারে নিয়েছি, সেটাকে আমরা বলবো মুখ্য পদ। তার মানে এই বহুপদীটাতে মুখ্য পদ 2x², এই বহুপদীটাতে মুখ্য পদ ax²। মুখ্য পদের যে সহগ সেটাকে বলা হবে মুখ্য সহগ। মুখ্য পদের সহগকে আমরা বলবো মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য পদ হচ্ছে 2x², মুখ্য সহগ হচ্ছে 2। এরপরে এই বহুপদীর মাত্রা কি? মাত্রা মানে ঘাত, তবে সর্বোচ্চ ঘাত। এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে এটাকে আমরা মাত্রা বলবো। আচ্ছা, এবার আমরা বহুপদীর আশা করি মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা বলেছি। এবার এই বহুপদীটাতে ধ্রুবক কত, ধ্রুবক বা ধ্রুবপদ কত? এই বহুপদীটাতে ধ্রুবপদ হচ্ছে 3। ধ্রুবপদ কি? চলক বর্জিত পদ, যেখানে কোনো চলক থাকবে না সেটা হচ্ছে চলক বর্জিত পদ। এখন আমি চলক বর্জিত একটা পদ 3 লিখলাম। প্রথম কথা হচ্ছে এটা কি, এটা একটা বহুপদী কিনা? এটা অবশ্যই বহুপদী, কারণ সে cx⁻p আকারে তাকে লেখা যায়। কিভাবে? আমি এটাকে লিখতে পারবো x⁻0। যদি আমি লিখি তাহলে cx⁻p আকারে, আমরা যদি দেখি c হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা যেটা শূন্য হতে পারে, আমার 3, তো সেই শর্ত মেনে চলে। p এর পরিচয় কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে সে 0 হতে পারবে, সো এই পদটাকে আমি বহুপদী বলবো। এখন যদি প্রশ্ন করা হয় এই বহুপদীটার মাত্রা কত, আমরা দেখব এই বহুপদীতে কয়টা পদ আছে, একটা পদ, সেই পদের চলকের যে মাত্রা সেটাই, তাহলে মাত্রা কত? 0। তার মানে যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে, অর্থাৎ শুধু c থাকবে, কোনো চলক থাকবে না, কোনো চলক থাকবে না, তাহলে তার মাত্রা কত হয়? 0 হয়। তার মাত্রা কত? 0। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে শুধু 2 দিয়ে বলে এটা বহুপদী কিনা, আমরা বলবো বহুপদী। যদি বলে এই বহুপদীর মাত্রা কত, আমরা বলবো শূন্য মাত্রা। এটা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। আশা করি কিভাবে সেটা আমরা বুঝতে পেরেছি। আরেকটা কথা বলে আজকের ক্লাস আমরা শেষ করব, সেটা হচ্ছে শুধু যদি শূন্য সংখ্যাটা বলা হয়, শুধু যদি শূন্য সংখ্যাটা বলা হয় যেটা বহুপদী কিনা, আমি এটাও সূত্রে আলোচনা করেছি, এটাও একটা বহুপদী অবশ্যই, কারণ সে বহুপদী এই শর্তটা মানে, এই শর্তগুলো সে মানে। এখন প্রশ্ন হচ্ছে এই বহুপদীর মাত্রা কত? এখন আমি যদি আমার 10 জন ছাত্রছাত্রীকে আমি যদি হচ্ছে শূন্য দিয়ে বলি শূন্য বহুপদীর মাত্রা কত, অনেকে এটাকে লেখার চেষ্টা করবে 0 × x⁻1 আমরা লিখতে পারি, কারণ শূন্য দিয়ে যাকেই গুণ করা হয় না কেন সে রাশির মান শূন্য হয়। আমি যদি আরেকজনকে বলি সে হয়তো লিখতে পারে 0 × x², 0 × x³ এভাবে। যে 0 × x⁻1 লিখেছে তার ক্ষেত্রে বহুপদীর মাত্রাটা হচ্ছে 1। যে 2 লিখেছে পাওয়ার তার ক্ষেত্রে 2, যে 3 লিখেছে তার ক্ষেত্রে হচ্ছে 3। তার মানে শূন্য বহুপদীর মাত্রাকে আমি নির্দিষ্ট কোনো সংখ্যায় প্রকাশ করতে পারছি না, সেজন্য শূন্য বহুপদীর মাত্রা হবে অসীম। অর্থাৎ যদি কোনো পদ শূন্য হয় সে পদের মাত্রা কত হবে? অসীম। শূন্য বহুপদীর মাত্রা অসীম। আশা করি আজকের ক্লাস আমরা বুঝতে পেরেছি। আমি অনেকগুলো বিষয় আজকে বলেছি। প্রথমে আমি চলক সম্পর্কে আলোচনা করেছি, তারপরে ধ্রুবক সম্পর্কে আলোচনা করেছি, তারপর বহুপদীর কথা বলেছি। বহুপদী বলতে গিয়ে বহুপদীর যে শর্ত সেগুলো আমরা বলেছি। তারপরে আমরা এক চলক, দুই চলক এবং তিন চলক বিশিষ্ট বহুপদী প্রত্যেকটা পদের আকার কিরকম হবে সে সম্পর্কে আলোচনা করেছি। তারপর আমি এক চলক বিশিষ্ট বহুপদীর আদর্শ আকার এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ এখান থেকে মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা এবং ধ্রুবপদ বের করেছি। আশা করি
আমরা যদি একটু আমাদের যে পাঠ্য বই সেদিকে মনোযোগ দিই, আমরা বোধহয় এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। আর এইগুলো বোঝার মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছে এই অধ্যায়টা সহজবোধ্য মনে হবে। তো আশা করি আমরা সবাই ভালো থাকবো এবং পড়াশোনার প্রতি আন্তরিক হব, মনোযোগ দিব। তাহলে আমাদের যে ভবিষ্যৎ যে পরীক্ষা সেখানে আমরা ভালো করার সুযোগ থাকবে বা ভালো করতে পারবো। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।